সকাল। বেশ কিছুদিন হলো রথিজিতের কাছে আপাতত কোনো কেস আসছে না। সে নিজের মধ্যেই কেমন যেন হারিয়ে রয়েছে। অনেকদিন হলো নিধুবাবুরও দেখা নেই। সকাল সকাল খবরের কাগজটা নিয়ে বসেছি। ঠিক এমন সময় পুঁটিরাম টেবিলে ব্রেকফাস্টের থালাটা রেখে দিয়ে তারপর চলে গেল। সদ্য ভাজা অমলেটটা মুখে পুড়তে পুড়তে রথিজিৎকে শুনিয়েই বললাম, কে রথিজিৎ, কলকাতা থেকে কি সব ক্রাইম সাফ হয়ে গেল নাকি হে? খবরের কাগজে তো কোনো খবরই নেই। এদিকে নিধুবাবুরও তো বার্তা নেই। ব্যাপার কি হে? সে সিলিং ফ্যানের দিকে চেয়ে আনমনা হয়ে কি যেন ভাবছিল। তারপর ধীরে ধীরে আমার দিকে মুখ নামালো, একটা অমলেট তুলে নিয়ে গালে পুড়ে দিয়ে বলল, দেখো, যদি ক্রাইম রেট কম হয় তাহলে তো আমাদেরই ভালো, তাই না? বাহ, বেশ কথা বললে তো হে। কিন্তু রহস্যই যদি না থাকে তাহলে তার সমাধানও তো করতে পারবে না, তাই নয় কি? রথিজিৎ স্মিত হাসল। এই হাসিটা তার মুখে খুব কমই দেখা যায়। এমন অনেক বিষয়ে এই বিশেষ সময়টা আসে যখন সত্যানুসন্ধানীকে নিজেরই ধৈর্যের পরীক্ষা দিতে হয়। তবে রথিজিৎ এই পরীক্ষায় বরাবরই ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করে এসেছে। যাই হোক, সে আবারও বলল, দেখো বন্ধুবর, যদি অন্ধকার কখনোই না হয় তাহলে আলোর খেলাটা ঠিক জমে না। তাই সামঞ্জস্য রাখার জন্য বোধহয় কখনো কখনো এই অন্ধকার নিজে থেকেই সামনে আসে। আজকাল কেস না থাকার কারণে রথিজিৎ দর্শনবিদ্যা চর্চা করতে শুরু করেছে। কখন যে সে কি করে বোঝা খুবই মুশকিল। মাঝে মাঝে হয়তো সারাদিনই ঘুমোচ্ছে, আবার কখনো দিনরাত জেগে লেগে রয়েছে কোনো কিছু একটার অনুসন্ধানে। যাই হোক, এই মাত্র ব্রেকফাস্ট শেষ হয়েছে। ঠিক সেই সময় শুনতে পেলাম বেচারাম নিচে থেকে আমায় ডাকছে, বাবু, বাবু। বারান্দায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু রথিজিতের কোনো হেলদোল আমার চোখে পড়ল না। বেচারামকে জবাব দিলাম, কি হয়েছে বেচা? এমন কান ফাটা চিৎকার করছো কেন সকাল সকাল? এই বাবু, আপনাদের সাথে কেউ দেখা করতে চাইছেন। এই এতটাই নাচো বান্দা, দাঁড়াতেই চাইছেন না, তাই আপনাকে চেঁচিয়ে ডাকতে হলো। দেখলাম একটি অল্প বয়সী যুবক, হাতে নতুন সেটের ঘড়ি, জুতোর ফিতে প্রায় খোলা অবস্থায় কাদায় লেগে লেগে নোংরা হয়ে গিয়েছে। এরপর আমি নিচে গেলাম। নিচে গিয়ে দেখি কি হচ্ছে সেইটা দেখার কৌতূহল বাবুর হলো শেষমেশ। রথিজিৎ বারান্দায় এসে দাঁড়িয়েছে। আমি গেটের কাছে গিয়ে বললাম, আরে 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 কি হয়েছে? কি দেখি 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 দেখি, সরো সরো, তোমরা সরো দেখি। হ্যাঁ, একে অপরকে এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ। অতি কষ্টে বেচারামের থেকে যুবকটিকে ছাড়াতে পারলাম। বেচারার অবস্থা যথেষ্ট শোচনীয়, চোখ মুখ লাল হয়ে গিয়েছে। আমাকে দেখেই সে বলল, আরে 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 দেখুন না বিজয়বাবু, আরে আমি তো কখন থেকে বলছি আমাকে ভিতরে ঢুকতে দিতে। আমি রথিজিৎ বাবুর সাথে দেখা করতে চাই। এই 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 লোকটা এই লোকটা আমাকে কখন থেকে বলে যাচ্ছে, আমাকে তবু ঢুকতেই দিচ্ছে না। আরে দেখা করবে মানেটা কি? হ্যাঁ, দেখা করবে বললে কি যাকে তাকে ঘরে ঢুকিয়ে নেও নাকি? হ্যাঁ, ঠিলের মোয়া। আরে দেখুন মশাই, আমার আমার এমনিতেই মাথা ঠিক নেই, আর তার উপরে আপনি আবার শুরু করলেন। হঠাৎ বারান্দা থেকে রথিজিৎ হাঁক পারল, আচ্ছা শান্ত হও বিজয়, ওনাকে নিয়ে ওপরে এসো, তারপরেই সব কথা হবে। রথিজিতের কথায় যেন দুজনেই না চাইতেও শান্ত হয়ে গেল। ছেলেটাকে দেখে মনে হচ্ছে খুবই বদমেজাজের প্রকৃতির। এসেই বেচারামের সাথে ঝামেলা বাঁধিয়ে ফেলল। কিন্তু সে যে আমাদের দুজনকে ভালো মতোই চেনে তা বেশ ভালোভাবেই বোঝা গেল। সিঁড়িতে ওঠার সময় আর কোনো কথা হলো না। উপরে গিয়ে সোফায় বসার জায়গা দেখিয়ে দিলাম। কোনো কিছু না বলেই সামনে থাকা গ্লাস থেকে এক গ্লাস জল ঢক ঢক করে খেয়ে বলল, ক্ষমা করবেন, আসলে আমার আমার না ভয়ে মাথাটা ঠিক কাজ করছে না, তাই তাই মানে মাথাটা ঠিক রাখতে পারিনি। আর মানে বুঝতেই তো পারছেন,
এতক্ষণে আমিও সোফায় বসেছি। গরমের শুরুর দিকের তীব্র রোদের ঝলকের মতো রথিজিতের চোখ দুখানাও কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। সে যেন তীব্র খরার মধ্যে কোনো এক ডোবার সন্ধান পেয়েছে। এবার সে আমার দিকে তাকালো এবং ইশারায় বেচারামকে কিছু খাবারের ব্যবস্থা করতে বলল। উঠতে যাচ্ছিলাম বেচারামকে বলবো বলে, কিন্তু দেখলাম বেচারাম ঠিক চা এবং টোস্ট নিয়ে হাজির। মতি দেখলাম তার দিকে চেয়ে মুখটা নিচু করলো। বেচারামও কিছু না বলে নিস্তব্ধে চলে গেল। বুঝলাম দুজনেই নিজেদের ভুল বুঝেছে। এবার অথিজিৎ বলল, তুমি আমাদের থেকে বয়সে ছোট, তাই তুমি সম্বোধন করছি। সে লাজুক স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ রথিজিৎ বাবু, আপনিই বলুন। সত্যি ছেলেটার বয়স খুব বেশি হবে না, ওই 20 কি 21 হবে। আর সত্যি বলতে আমার আগ্রহ ধীরে ধীরে বেড়েই চলেছে। ছেলেটা আদতেই কি রহস্য নিয়ে হাজির হয়েছে রথিজিতের কাছে। এইবারে দেখলাম রথিজির একটা সিগারেট ধরালো, তারপর বলল, আচ্ছা এবার বলো, আমার কাছে আসা কেন, আর আসছো কোত্থেকে? না না, খুবই সমস্যায় পড়ে এসেছি আপনার কাছে। হ্যাঁ সেটি তো বুঝেইছি, নাহলে মিছে এত ছোটাছুটি কেন? নারী সংক্রান্ত বিষয় বলে মনে হচ্ছে যেন। ছেলেটি হঠাৎ বিষম খেয়ে কাশতে শুরু করলো। রথিজিৎ গ্লাসে জল ঢেলে তার দিকে এগিয়ে দিয়ে বলল, আহা, বিষম খেও না, বিষম খেও না, জল খাও। ঠিকই বুঝেছি, এমনই কিছু ব্যাপার হবে, তবে আসল বিষয়টা অন্য কিছুই, তাই না? জলটা খেয়ে এসে বলল, কিন্তু কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? আমি তো সেটা বুঝতেই পারছি না। এসব তেমন কিছু ব্যাপার নয়, বলে দিলে তুমিও পারবে। আর শুধু তুমি কেন, বিজয়ও মাঝে মাঝে এই নিয়ে অবাক হয়ে যায়। কিন্তু তার পরের মুহূর্তেই যখন বিষয়গুলো আমি বলে দিই, তখন আবার বলে যে এ তো সেও পার। তাই এখন আমি সেইগুলো প্রকাশ করা বন্ধ করে দিয়েছি, তাই তো বিজয়? কথাটা রথিজিৎ খুব একটা ভুল বলেনি। আর এবারেও আমি যথেষ্ট আশ্চর্য হয়েছি বটে, কারণ ছেলেটাকে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে সে কী বিষয় নিয়ে বলতে এসেছে। কিন্তু রথিজিৎ এত কিছু কিভাবে জেনে যায় সেটা মাঝে মাঝে আমার বোঝা একটু মুশকিল হয়ে যায় বটে। বললাম, হ্যাঁ বন্ধুবর, তা আর বলতে, তবে আজকের ব্যাপারটাই কিন্তু তুমি সত্যিই বাজিমাত করেছ। রথিজিতের মুখেও হালকা হাসির ঝলক দেখা গেল। সে মতির দিকে চেয়ে বলল, নাও এবার আসল ব্যাপারটা বলে ভালো দেখি। মতি একটু নড়ে চড়ে বসে তারপর বলতে শুরু করলো, রথিজিৎ বাবু, আমি আসছি বীরভূমের একটা ছোট্ট গ্রাম থেকে। আজ বাড়ি যাইনি প্রায় 4 দিনের মতো হয়ে গেল। তার চোখের গোড়ায় সামান্য জল ঝিলিক দিয়ে উঠল। কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু রথিজিৎ ইশারায় আমাকে না করল। বীরভূম থেকে এখানে আসতে তো 4 দিন সময় লাগে না? তাহলে না না, আসতে লাগেনি। আমি বাড়ি থেকে বাইরে আছি 4 দিন। দাঁড়ান। বলে তার পোঁটলা থেকে একটা টোপর বার করলো। এইবার দেখলাম রথিজিৎ বেশ বিস্ময়ের সাথে আমার দিকে তাকালো। আবার মতি বলল, আজ থেকে 3 দিন আগেই মন্দিরে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। মানে জানেনি তো, আমার বাড়ির লোকও মানেনি, তার বাড়ির লোকও নয়। শুধু বাড়ি কেন, গ্রামের লোক পর্যন্ত মেনে নেয়নি। তোমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার নাম প্রভা? হ্যাঁ, ওর নাম ছিল প্রভাবতী। পাশের গ্রামেরই মেয়েও। 6 মাস আমরা একটা সম্পর্কে ছিলাম। এবার ও আমাকে একদিন জানায় যে ওর পরিবার নাকি খুব তাড়াতাড়ি ওর বিয়ের ব্যবস্থা করছে। আর সত্যি বলতে না, আমি এখনো পর্যন্ত অন্য সংস্থানের মতোই কিছু করে উঠতে পারিনি, তাই বাড়িতে বলার সাহসও পাচ্ছিলাম না। কিন্তু সত্যি বলতে প্রভা যখন এই বিষয়টা আমাকে বলল, তারপরে আমি আর না চুপ থাকতে পারলাম না। সত্যি বলতে ওর গ্রামের লোকজন না খুব বদমেজাজি প্রকৃতির। সবাই যেন কেমন সবসময় মারকাট করে থাকে। তাও আমি অনেক কষ্ট করে না বাবাকে একদিন বোঝালাম, বললাম আমাদের ব্যাপারটা। কিন্তু সত্যি বলতে বাবা হলেন নাছোড় বান্দা।
এত কম বয়সে তুই যে ঘরে তুলবি বিয়ে করে ওকে, খাওয়াবিটা কি? আচ্ছা, প্রভা কি জানতো যে তোমার বাড়িতে, মানে তুমি যদি এখন বিয়ের কথা বলো তাহলে মেনে নেবে না? আগে হ্যাঁ জানতো, কিন্তু বিষয়টা হচ্ছে না, ওর বাড়ি থেকে ওকে জোর করে ধরে বেঁধে বিয়ে দিচ্ছিল। ওর ওখানকার মানুষগুলোকে তো আপনি চেনেন না। কথাটা একেবারে সত্য না। চিনি চিনি, কিছুটা হলেও চিনি। আচ্ছা, তুমি কোন গ্রামে থাকো? ঈশানপুর বলে একটা গ্রাম আছে, মাধুরী স্টেশন থেকে নেমে তারপর একটু যেতে হয়। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, নাও বাকিরা বলো দেখি। তারপর অনেক বলার পরও না ওর বাড়ির লোক মানতে চাইলো না। প্রভাকে সে কথাই আমি বললাম। প্রভা বলল যদি এখন ওকে বিয়ে না করতে পারি তাহলে ওকে যেন ভুলে যাই। আর সত্যি বলতে রথিজিৎ বাবু, তাকে ভুলে যাওয়া বা তাকে ছেড়ে জীবনটা কাটানো সত্যি সম্ভব না। যৌবনে বেশিরভাগ মানুষই এরকম একটা পরিস্থিতির মধ্যে এসে উপস্থিত হয়। তবে এই বিরহ বেদনা আমার পক্ষে নেওয়া সম্ভব হবে কিনা সেটাও মাঝে মাঝে চিন্তা করি বটে। তবে রথিজিৎ যে আমার বিয়ে নিয়েও খোঁটা দেয় না তাহা বলিব না। তবে ওই আর কি, বেশ আছি, লেখালেখি করছি, প্রকাশনীও এখন চাইছে, এই বাকিটা সময় রথিজিতের সাথে কেটে যায়। সেই কারণেই এত জটিলতায় গিয়ে কোনো লাভ নেই বলেই আমার বক্তব্য। তবে শ্রোতাকুলে সেটা পছন্দ নাও হতে পারে, তবে তাদের মন রাখার জন্য একটা প্রেমের গল্প অবশ্যই আমি লিখতে পারি। না না, চিন্তা করবেন না, অন্য কোনো সিরিজ বা আলাদা কোনো না, প্রেমের গল্প আমরা এই সিরিজেই শোনাবো। বুঝতাররা মনে হয় বুঝে গেছেন। যাই হোক, মতি বলে যেতে লাগলো, আর তারপর না অনেক অনেক বলে কয়ে আমি মাকে রাজি করাই। আর প্রভা বলে যে ওর দিক থেকে নাকি কেউ মানতে চাইছে না। এমনকি একদিন আমি আর প্রভা নদীর ধারে দেখা করতে গেছি। সেই সময় ওই গ্রামের লোকের সাথে আমাদের প্রতিবেশী অশোক চাড়াল এসে হাজির হয়েছে। কথায় কথায় তর্কাতর্কিটা হাতাহাতিতে পৌঁছে যায়। এই বিষ্ণু, তোদের গ্রামের মেয়ে লগের সামাল দে। আরে দেখতাছস না আমারও পোলাটারে বুসলাইয়া কি না কি করতেছে। এই অশোক, মুখ কিন্তু সামলে। তোরা তো বড় সাহস বটে, তুই আমার গ্রামের মেয়ের চরিত্র নিয়ে কথা কইছিস। আর দেখতে হলে তোদের পোলাটারে দেখ, বড় ধারী হয়ে সে বাবা মায়ের সেবা না কইরা মেয়েদের পিছন পিছন ঘুরি বেড়ায়। বেটা সামলানোর হলে ওকে সামলা। আরে থাক থাক, সব জানা আছে রে, সব জানা আছে। এ তোদের তো চরিত্রের করা ঠিক নেই গা। কোথায় কি করে বেড়াস সে সবার জানার লইগা আছে। এই খবরদার কইছি, খবরদার কইছি, একটা কথা যদি বলিস এ করে কুপাই দিব। এ বেটি আর বিহা ঠিক হয়ে গিয়েছে, বড় ঘরে বিয়ে হচ্ছে বলে তোদের গ্রামের লোকের সইছে না। আরে তাই তো এই পোলাটারে পাঠাইছিস না। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমন কেনা গোলাম অনেক দেখছি রে। মেয়েটারে তো তোরা বেঁচে দিয়েছিস ও গোলকে। ভরি ভরি খাও না, টাকা পেয়েছিস কিনা? যা যা যা, যারা নিজের পোলা পান্দের টাকার জন্য বেঁচে দেয় তাদের আবার ফুটানি। আরে আমাদের ছেলেটাকে দেখছস, পড়ালেখা কইরা ভদ্র সভ্য ছেলে হইছে, যেমন কথাবার্তা তেমন চল চালুন। আরে এগুলোকে চাষবাস করতে হবে না গো, এগো শহরে গিয়ে চাকরি করবে। এই মুখ সামলে, তোর সাহস তো কম না। আমরা ওদের কথাবার্তা শুনে না যে যার মতো একটু চটে গিয়ে খানিক সরে গিয়েছিলাম। কিন্তু বিষ্ণু বলে লোকটি তার হাতের লাঠি নিয়ে চড়াও হতে আসে অশোকের উপর। এবারে গায়ের আশেপাশে এই দুই গ্রামের লোক চাষ করছিল। চেঁচামেচি শুনে না তারাও হাজির হয়ে পড়ল। এ পক্ষ দেখছে ও পক্ষ মারছে, আর ও পক্ষ দেখলো এ পক্ষ মারছে। লেগে গেল তখন মারামারি। আমার আর প্রভার বিষয় সেটা রইল না। কারা কোন যুগকার রাগ আর বিদ্বেষ নিয়ে রেখেছিল কি জানি, সেই মারামারির মধ্যে দিয়ে সব কিছু বেরিয়ে এলো। কিন্তু এর পরিণতিটা হলো খুব ভয়ঙ্কর। দুই গ্রামের লোকেদের মধ্যে সবটা জানাজানি হয়ে গেল। আমরা দুইজনেই নাকি গোপনে কিছু একটা করছিলাম, সেটা নাকি দুই দলে দেখতে পায়, আর সেই নিয়েই নাকি তাদের মধ্যে মারামারি তর্কাতর্কির সৃষ্টি হয়। এরপর আর কি, এরপর দুই গ্রামের মোড়লকে ডাকা হলো। তারা সভা বসায়। সভাতে ধার্য হয় যে এরপর যেন আমি না ওর সাথে আর দেখা করি। যদি ওর সাথে আমি দেখা করি তাহলে আমাদের বহিষ্কার করবে।
যাই হোক, গ্রামের মেলাতে খুব কষ্ট করে ওর সাথে আমি দেখা করেছিলাম। মেলা যেখানে হচ্ছিল তার পাশেই একটা ছোট্ট মন্দির আছে, সেখানে পুজো দিতে আসার সময় আমি ওর সাথে কথা বলেছিলাম। দেখো মতি, যে পরিস্থিতি, তা থেকে আমার মনে হয় না আমাদের আর কিছু হবে বলে। তুমি কি বলছো প্রভা? তুমি তো আমাকে কথা দিয়েছিলে কোনোদিনও ছেড়ে যাবে না, আর যাই হয়ে যাক। আর তাহলে আজকে কি হচ্ছে? দেখো মতি, আমি আজও তোমাকেই ভালোবাসি, কিন্তু কিভাবে আমরা আমাদের সম্পর্কটাকে এগোবো? বাবা ইতিমধ্যেই সব আয়োজন করে ফেলেছে, কাল বাদে পরশু আমার বিয়ে। এখন আর কি বা করতে পারবো? আর গ্রামের লোকেদের তুমি চেনো না, তারা কি ছেড়ে দেবে ভাবছো? আমি যাই, যদি আবার আমাদের একসাথে দেখে। একটু দাঁড়িয়ে যাও না। আমি বলি কি, তোমার বিয়ের দিন সন্ধেবেলা চলো, তাহলে আমরা পালিয়ে যাই। পালাতে তো আমিও চাই, ওই বুড়ো ভামকে বিয়ে আমি করব না, কিন্তু পালাবো কি করে? বিয়ের দিন কত লোকজন আত্মীয় স্বজনের মধ্যে। প্রভা, তুমি লেখাপড়া শিখেছো, আমার থেকে বেশি বই কি কম নয়? আমি হলাম যে গত দরিদ্র ঘরের ছেলে, কিন্তু তোমার অবস্থা যথেষ্ট সচ্ছল। তুমি তো ঠিক ভুল বিচার করতে জানো। যদি মনে হয় তাহলে পরশু সন্ধ্যে 8টার সময় বীরভূম স্টেশনে এসে দেখা করো, আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তুমি তো জানো সেখানে কিছু একটা করে না ঠিক করা যাবে। কিন্তু অত টাকা তো আমি আনতে পারবো না, সেখানে থাকার একটা খরচ আছে, সেসব আমরা কিভাবে? সেসব তোমাকে ভাবতে হবে না। আমার মায়ের যেটুকু সম্বল গহনা রয়েছে সেসব আমাকে দিয়ে দিয়েছে মা, যাতে আমি তোমার সাথে একটা সংসার শুরু করতে পারি। বেশ খানিকক্ষণ ধরে এক ঘটনার নিখুঁত বর্ণনা দিয়ে গেল সে। ভাবলে আশ্চর্য লাগে, গ্রামের এমন একটা ছেলে যে কিভাবে এত সুন্দর কথা বলতে পারে। সত্যি ভাবলে আশ্চর্য হই। এমন কত ছেলে সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রেমের জন্যই সে আজকে কলকাতাতে সাহস করে পা তো রেখেছে। যাই হোক, এবার রথিজিৎ বলল, আচ্ছা একটা কথা বলো তো, তুমি পড়েছো কত দূর? পড়েছি বলতে ওই ম্যাট্রিক পাস করেছি আমি। আর আমাদের থেকে তো সেটা নয়, আসলে গ্রামে যারা পড়াশোনা ভালোবাসতো, পড়াশোনায় বেশ ভালো, গ্রামের মোড়ল তাদের কলেজে যাওয়ার জন্য একটা নাম দিত। আমি ছোট থেকেই মেধাবী ছিলাম একটু আর কি, আর তাই জন্য আমি সেটা সহজেই পেয়েও যাই। আর সেখানে গিয়েই তো আমার দেখা হয়েছিল প্রভার সাথে। আচ্ছা, এতক্ষণ যা শুনলাম তা থেকে এটা তো... রথিজিৎ নিজের উপর কথা বলাটা খুব একটা পছন্দ করে না, কিন্তু বোধহয় ছেলেটার মধ্যে কিছু একটা সে দেখেছে, তাই আর কিছু বলল না। একটা সিগারেট ধরে তার দিকে এমন করে চাইলে যেন তাকে বলা হচ্ছে, বাকিটা বলে ফেলো বৎস। সেও দেখলাম বেশ তৎপরতার সাথে সেটা বুঝে নিল এবং বাকিটা আবার বলতে শুরু করলো। তো তারপরে এলো সেই রাত, স্টেশনে বসে আছি। আশা যে খুব একটা ছিল বলবো তা নয়। কেন আশা ছিল না কেন বলছো? ও তো তোমায় ভালোবাসতো, তাহলে ভালোবাসার জন্য তোমার কাছে ফিরে কি আসবে না? না, ওই আর কি। আসলে ছেলেটার তো জানেনি ভালো ধন সম্পদ ছিল। আমি তো এখনো পর্যন্ত মানে তেমন কিছু বুঝছেনই তো। যাই হোক, আমি তো আধ ঘন্টা বসেছিলাম। আধা ঘন্টা বসে থাকার পর সে এলো বিয়ের সাজে। আর কিছু না? মানে কোনো ব্যাগ বা অন্য কিছু? না না, আসলে সে তো বিয়ের সাজে ছিল, তাই বোধহয় আর কিছু। বুঝলাম। হ্যাঁ, যেটা বলছিলে বলো, তারপর কি হলো? আর তুমি কি তাহলে তোমার মায়ের গহনারে সব নিয়ে সব অপেক্ষা করছিলে, তাই তো? হ্যাঁ, তারপরে তো ও এসে খুব হাঁপাচ্ছিল। হাঁপাতে হাঁপাতেই বলল, মতি তাড়াতাড়ি চলো, নাহলে খুব বড় সর্বনাশ হয়ে যাবে। আমি পালিয়ে তো এসেছি, কিন্তু বিয়ের লগ্ন একটু পরেই। প্রভা তো এইসবই বলছিল হাঁপাতে হাঁপাতে, আর যখন ও বলছিল না তার মধ্যে একটা ট্রেন এসে হাজির হলো।
আর তারপরে আমরা বেশ তাড়াহুড়ো করে ট্রেনটার মধ্যে চড়ে উঠলাম। তারপরে হাঁপানোটা একটু থামতে সে বলে উঠল, বলছি যে কিছু কাপড় আছে গো মুখ তো চাপা দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ এই নাও আছে তো আমার কাছে, বলে তার দিকে বড় রুমালটা এগিয়ে দিলাম। ট্রেন তখন দ্রুত গতিতে চলছে। আচ্ছা, সেই সময় তোমরা যে কামরাটায় উঠেছিলে সেই কামরাটায় কতজন ছিল বলতে পারো? না না, ভালোভাবে ঠিক লক্ষ্য করা হয়নি, তবে রাতের দিকে ট্রেন তো, তাই বেশ ভিড়ও ছিল না, ফাঁকা ফাঁকাই বলতে পারেন। কয়েকজনই ছিল, ধরুন ওই 4 থেকে 5 জন। আচ্ছা, আর সকলেই কি পুরুষ? হ্যাঁ। দেখলাম রথিজিতের মুখে একটা হালকা হাসির ঝলক দেখা গেল, যেন রহস্যের জট মনে মনে এসে অনেকটাই খুলে ফেলেছে। যাই হোক, এই কথার পর দেখলাম মতি যেন কেমন ঘামতে শুরু করেছে। রথিজিৎ আবার বলল, হ্যাঁ, তারপর 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 কি হলো? প্রভা প্রতীক্ষায় রইলাম ট্রেনটা কখন পৌঁছাবে হাওড়া স্টেশনে। ঘটনাটা ঘটলো ঠিক মাঝরাতে। আমার চোখটা তখন প্রায় ঢুলছে। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থামলো। দেখলাম একটা স্টেশনে দাঁড়িয়েছে। তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ দেখলাম গাড়ির মধ্যে কয়েকটা লোক উঠল। ঘুমের রেশটা তখন আমার ভালোই লেগেছে, তাই খেয়াল করিনি। হঠাৎ দেখলাম একটা সন্ধ্যা গন্ডা গোছের ভদ্রলোক কখন আমার দিকে এগিয়ে এসছে। আমি কিছু বুঝে উঠবার আগেই প্রভা চেঁচিয়ে উঠল, বাঁচাও বাঁচাও। সেই অন্ধকারের মধ্যে ভদ্রলোক সহ আরও কয়েকজন আমার প্রভাকে ধরে বার করছে ট্রেন থেকে। চমকের ঘোর কাটতে না কাটতে আমি ছুটলাম তার দিকে, কিন্তু একটা লোক খুব জোরে একটা ঘুষি মারল আমার বুকে। বুঝলেন মশাই, কিছুক্ষণের জন্য না শ্বাস নিতে পারছিলাম না আমি। আর এইসবের মধ্যেই ট্রেনটাও তখন ছেড়ে চলেছে, আর বেশ ভালো গতিও ধরে নিয়েছে। আমি যে লাফিয়ে নামবো না তারও কোনো উপায় নেই। তারপর তো কি করবো আর বুঝতে পারলাম না। এই সোজা হাওড়াতেই নামলাম। কি করব ভেবে পাচ্ছিলাম না কিছু, তাই জন্যই তো সাহায্যের জন্য আপনার কাছে এসেছি। আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই ছোটাছুটি করছিল, কিন্তু দেখলাম রথিজিৎ সেটা বুঝতে পেরেছে। কিন্তু ইশারায় সে আমাকে এখন চুপ থাকতে বলল। সে মতির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি ওর কাছে না গিয়ে আমার কাছে প্রথমে আসার কারণটা কি? তুমি তো পরের স্টেশনে নেমে ওকে বাঁচাতে যেতেও পারতে, নাকি ভয় পেয়েছিলে? কথাটা বলাতেই ছেলেটা মুখটা উপরের দিকে তুলল। চোয়ালটা তার শক্ত হয়ে উঠল, কিন্তু পর মুহূর্তেই অসম্ভব সংযমী শক্তি নিদর্শন দেখিয়ে ভাঙা ভাঙা গলায় বলল, তা করতে আমার ভয় নেই রথিজিৎ বাবু। গ্রামে মানুষ হয়েছি, সেই ধুলোবালি সারা জীবন আমার গায়েই থাকবে। শহরে এসেছি বলে যে সে আদব কায়দা একেবারে ভুলে গেছি তা নয়, কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই, আমি কি আমার প্রাণ দিয়েও আমার প্রভাকে বাঁচাতে পারবো? উত্তরটা বোধহয় না। তাই এমন কারোর কাছে এসেছি যে আমার প্রভাকে অন্তত ফিরিয়ে আনতে পারবে আমার কাছে। ব্রিলিয়ান্ট, সত্যি তুমি উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছ। কিন্তু আরেকটা প্রশ্ন, তোমার মায়ের দেওয়া সোনা ভর্তি যেই ব্যাগে ছিল সেই ব্যাগটাও কি তারা নিয়ে গিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম তাই। তাহলে তোমার হাতে ওটা কি? লক্ষ্য করল মতির হাতের দিকে। তার হাতে হ্যান্ডব্যাগের মতো কিছু একটা রয়েছে, তবে ওখানে অনায়াসেই দুটো বড় বড় জলের বোতল, তারপরে কিছু খাবার দাবার টুকুও মানে ধরে যাবে আর কি। মতি বলল, এতে তো কিছু নেই রথিজিৎ বাবু, এটা নিয়ে কি বা করতো ওরা? আমিও ভাবলাম, হ্যাঁ ঠিকই তো বলছে। রথিজিৎ আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় দেখলাম বাইরে একটা গাড়ির শব্দ হলো। গাড়ির শব্দ শুনে মনে হলো এটা নিধুবাবুর গাড়ি। কিছুক্ষণের মধ্যেই হন্তদন্ত হয়ে নিধুবাবু উঠে এলেন। দেখলাম তিনি হাঁপাচ্ছেন। মতির গ্লাসের পাশে আরেকটা গ্লাস রাখা ছিল, সেই গ্লাসে নিজেই জল ঢেলে নিয়ে ঢকঢক করে খেয়ে তারপর রথিজিৎকে বললেন, আরে বুঝলেন মশাই, একটা বড় বিপদ হয়ে গিয়েছে। এখন কিছু জিজ্ঞাসা করবেন না আপনি, বরং আমার সাথে একবার পুলিশ স্টেশনে চলুন।
আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। বলতে পারেন অনেক দিন ধরে বিষয়টা চলছে, কিন্তু আপনাকে আর জানানো হয়ে উঠছিল না। এই কথাটা বলার পর নিধুবাবু রথিজিতের উত্তরের প্রত্যাশায় তার দিকে চেয়ে রইল। রথিজিৎ যেন মনের মধ্যেই অনেকগুলো অঙ্ক কষে তার সমাধান করে ফেলল ইতিমধ্যেই। তারপর নিধুবাবুকে বলল, 1 মিনিট সময় দিন নিধুবাবু, বিজয়ের সাথে আমার কিছু কথা আছে, সেগুলো সেটাই আমি ফিরছি। রথিজিৎ ওটার সাথে সাথেই মতিও উঠে পড়েছিল। তাড়াহুড়ো করে ঢোকার ফলে বোধহয় নিধুবাবুর ওকে চোখে পড়েনি, কিন্তু সে দাঁড়িয়ে উঠতেই এখন নিধুবাবুর চোখ তার দিকে গিয়েছে। নিধুবাবু তার দিকে চেয়ে পিটপিট করে বললেন, ওহে মশাই, এ আবার নতুন লোক পুষলেন নাকি? রথিজিৎ নিধুবাবুর দিকে না চেয়ে মতিকে বলল, তুমি এখানে বসো, আমার বিজয়ের সাথে কিছু কথা আছে, আমি এক্ষুনি আসছি। রথিজিৎ মাঝে মাঝে এমন ঠান্ডা করে কথা বলে যে সেই কথা অবাধ্য করার চিন্তা কারোর মাথায় আসতেই পারে না। যদিও বা মতি খুবই ভালো ছেলে, সে আশা থেকে শুধুমাত্র প্রথমেই একটু দেখা করার জন্য ঝামেলা যা করেছিল বটে, তবে তারপর থেকে সে কিন্তু আর কোনো কথার অবাধ্য হয়নি। এরপর রথিজিৎ আমাকে পাশে নিয়ে এসে বলল, মনে হচ্ছে কেসটা খুব একটা সহজ কিছু নয়, আর অনেক কিছুই এখন মাথায় ঘুরছে। আর নিধুবাবুর আজকে আসার কথা ছিল, তোমাকে এই বিষয়ে আমি আগে থেকে অবগত করাইনি। আসলেই হয়েছিল কি যে কালকে একটা আর্টিকেল পড়ে আমি ভেবেছিলাম যে বিষয়টা হয়তো এতটা গভীর হবে না, কিন্তু আজকে দেখছি বিষয়টা অনেকটাই বেড়ে গিয়েছে। তবে চিন্তা করো না, এই দিকটা আমি সব দেখে নেব। কিন্তু তোমার জন্য আজকের দিনটা, মানে হয়তো বিকালও হতে পারে, তবে তুমি মতিকে একেবারে চোখে চোখে এবং সামনে রেখো, ও যেন কোনো ভুল পদক্ষেপ না ওঠায়। আর যাই হোক, বাকি কথা পরে হবে, আমি এলাম। রথিজিৎ আর বিন্দু মাত্র সময় নষ্ট না করে প্রায় তড়ি ঘড়ি করে বেরিয়ে পড়ল নিধুবাবুর সাথে। এতক্ষণ ধরে সে যে কি বলে গেল তার খুব একটা কিছু আমার মাথায় ঢুকলো না, কিন্তু এটুকু বুঝতে পারলাম যে এমন একটি বিষয় অগোচরে ঘটে চলেছে যে বিষয় সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা নেই। তবে রথিজিৎ আমাকে যেই কার্যে নিয়োগ করেছে সেই কার্যটি আমাকে যথাযথভাবে সম্পূর্ণ করতেই হবে। সেটা হচ্ছে মতির দেখাশোনা করা। যাই হোক, রথিজিৎ এবং নিধুবাবু বেরিয়ে যাওয়ার পরে আমি মতিকে আমাদের নিচের ঘরে একটা থাকার ব্যবস্থা করে দিলাম। যদি এবার শুধু আমি একা নয়, বেচারামও আমার সাথে সাহায্য পুরোপুরিভাবেই করছে বললে চলে। আর আপনারা তো জানেন, বেচারাম না থাকলে আমি আর রথিজিৎ দুজনেই চোখ থাকতেও কানা। যাই হোক, এরপর মতির সাথে একটা দুটো করতে করতে কথায় কথায় বেলা অনেকটাই বেড়ে গিয়েছিল। তারপর স্নান টান করে যখন খেতে বসলাম, দেখলাম খেতে বসে মতি লজ্জা পাচ্ছে। আমি তাকে বললাম, আরে মতি, লজ্জা পেও না, খেয়ে নাও। আর হ্যাঁ দেখো, রথিজিৎ যখন বলেছে যে সে তোমার বিষয়টা দেখছে, তার মানে তোমার বিশেষ কোনো চিন্তার কারণ নেই, তুমি একটু হলেও তার উপর ভরসা করতে পারো। বিজয়বাবু, আমি তো রথিজিৎ বাবুর উপর ভরসা করি, আর তার জন্যই তো এখানে ছুটে এসেছি। তো আমার প্রভার জন্য ভারী চিন্তা হচ্ছে। কাল রাত থেকে মানে তার যে কি অবস্থা, আমি তো কিছু ভেবে উঠতে পারছি না। সত্যি বলতে আমিও কথায় কথায় এই ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। প্রভাকে তো সেই কালো লোকগুলো মানে তুলে নিয়ে গিয়েছিল, তাহলে তার এখন কি অবস্থা? আচ্ছা, রথিজিৎ তো সেই সব বিষয় নিয়ে আমাকে কিছু বলেও গেল না, কিন্তু মনে মনে ভাবলাম এখন যদি আমিও এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করি তাহলে মতিও হয়তো আরও চিন্তাশীল হয়ে উঠবে। তাই কথা ঘোরানোর জন্য তাকে খাওয়ায় মনোনিবেশ করতে বললাম। কিন্তু তার মুখ দেখে মনে হলো যতই আমি কথাটা এড়াবার চেষ্টা করি না কেন, সে এখনো সেই কথাটাই ভেবে চলেছে। অতঃপরও বিকাল হয়ে সন্ধ্যা হতে দাঁড়ায়, কিন্তু রথিজিতের এখনো কোনো পাত্তা নেই। পুলিশ স্টেশনে ফোন করেছিলাম, কিন্তু সেখানে ফোন করেও কোনো খবর পাওয়া গেল না। সেখানে কনস্টেবল জানালো যে নিধুবাবু এবং রথিজিৎ নাকি দুপুরবেলায় নাকি কোথায় বেরিয়ে পড়েছে, এবং তারা নাকি কোনো পুলিশ ফোর্স বা কাউকেই নিয়ে যায়নি।
তাই কারো কাছেই কোনো খবর নেই। এইসব শুনে একটু চিন্তা হচ্ছিল বটে, তবে আমিও জানি আর আপনারাও জানেন সত্যের অনুসন্ধানকারী রথিজিৎকে নিয়ে চিন্তা করাটা হয়তো সাজে না। কিন্তু তাই বলে কি মানব মস্তিষ্কের এবং মনের ভাবনার পর্যায়ক্রম বদলে দেব নাকি? যাই হোক, এর মধ্যেই মতি মধ্যাহ্ন ভোজন সেরে নিদ্রাযোগের বদলে আমাকে মাঝে মাঝেই এসে জিজ্ঞাসা করতে ব্যতীত হয় নাই যে রথিজিৎ বাবু কখন আসবে। কিন্তু আমাকে জিজ্ঞাসা করলেই তো আর হলো না, আমার তো সেটা জানাও দরকার। যাই হোক, এতক্ষণ তাকে কিছু একটা বলে নয় সামাল দেওয়া গেছে, কিন্তু সন্ধে হওয়াতে তার উদ্বেগ দ্বিগুণ হয়ে উঠেছে। এইবার আমারও একটু চিন্তা হচ্ছে বটে যে ব্যাপারটা সত্যি কোন দিকে এগোচ্ছে। এমন সময় হঠাৎ দেখলাম বাইরে গাড়ির আওয়াজ। মতি দেখলাম ছুটে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। তার মুখে সামান্য উজ্জ্বল দীপ্তি দেখে বোঝা গেল যে নিশ্চয়ই রথিজিৎ এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই 2-3টে সিঁড়ি ভেঙে রথিজিৎ হাজির হলো আর আমাকে বলল, বিয়ার সময় নেই, এক্ষুনি চলো, গাড়িতে উঠে সব বলছি। সে প্রায় ঘামছে। হাঁপাতে হাঁপাতে এই কথাগুলো বলেই আর বিন্দু মাত্র সময় না দিয়ে আমার হাতটা ধরে টানতে টানতে নিয়ে চলল এবং আমার পিছু পিছু দেখলাম মতিও হুড়মুড়িয়ে আসছে। গাড়িতে ওঠা মাত্রই রথিজিৎ স্টার্ট দিতে বলল আর গাড়ি ছুটে চলল দুরন্ত বেগে। আমি রথিজিৎকে বললাম, আরে আরে রথিজিৎ বলছি, আরে হয়েছেটা কি? আরে সেটা তো বলবে। ও হ্যাঁ, কিছু বিষয়ে বলে রাখা খুবই প্রয়োজন বিজয়, তোমাকেও এবং মতি তোমাকেও। রথিজিৎ এমনভাবে কথাগুলো বলল যেন মনে হলো আমরা কোনো যুদ্ধে যাচ্ছি এবং রথিজিতের সব থেকে বিশ্বস্ত সেপাই হচ্ছে আমি এবং মতি। এদিকে নিধুবাবুকে দেখলাম আমাদের দিকে পিট পিট করে চেয়ে রয়েছেন। রথিজিৎ বলতে শুরু করল, দেখো, আমরা আজকে এক গোপন অনুসন্ধানে চলেছি। যদি আমরা সফল হই তাহলে তো সবকিছু মিটেই গেল, কিন্তু সফল হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। তবে যদি আমরা ঠিক মতো কাজ করতে পারি তাহলে সফল তো আমরা হবই। আর মতি, তোমাকে যে কি বলবো, সত্যি সত্যি বলতে আমি বুঝতে পারছি না। তবে এর মানেটা কি? প্রভার কি কোনো ক্ষতি? না না, সেরকম কিছু হয়নি, প্রভার কোনো ক্ষতি হয়নি। কিন্তু তোমাকে যে দেখো মতি, এখন হোক বা পরে যখনই হোক না কেন, সত্যটা তো তোমাকে জানতেই হবে। কিন্তু শুধু এটুকু জেনে রাখো, যতক্ষণ তুমি আমাদের সাথে থাকবে, আমাদের অনুমতি ছাড়া আমাদের কথার অবাধ্য হয়ে কোনো কাজ তুমি করবে না, সেটা যাই হয়ে যাবে। এমনকি প্রভামূলত কোনো কাজই হোক না কেন। মতি হয়তো কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু সেই সময় দেখা গেল গাড়িটা কষে একটা ব্রেক কষেছে। কারণ আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। যখন স্টেশনে প্রায় উঠে পড়েছি সেই সময় দেখলাম ট্রেনটা দ্রুত গতিতে স্টেশনে ঢুকছে। হয়তো আরেকটু দেরি করলেই ট্রেনটা আমরা মিস করে যেতাম। ঝটপট আমরা 4 জন ট্রেনে উঠে পড়লাম। কিন্তু ট্রেনে উঠেই হঠাৎ নিধুবাবু বলে উঠল, দেখছেন তো মশাই, পুলিশ টাকার কত সুবিধে, তা আপনাদের কারোর টিকিট লাগলোই না। সদা হাস্য কৌতুকে ভরে থাকা এই মানুষটার এই মুহূর্তেও কৌতুক করা বন্ধ হলো না। কিন্তু দেখলাম রথিজিৎ নিধুবাবুর দিকে রক্তচক্ষু মেলে তাকিয়ে রয়েছে, যেন আর একটা কথা বললেই ওনাকে ব্রহ্মাস্ত্র মেরে ওনার যাবজ্জীবন কেড়ে নেওয়া হবে। অতঃপরও ভদ্রলোক অভিমানী শিশুর মতো গুটি সুটি মেরে বসে পড়লেন। বলা বাহুল্য, রথিজিতের সাথে আমার খুব একটা কথাবার্তা হওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তাই ভাবলাম এখন যদি কিছু জিজ্ঞাসা করা যায়। কিন্তু সে গুড়ে বালি, কিছু জিজ্ঞাসা করতেই যাব, ঠিক সেই সময় সে হাত দেখিয়ে সিলিংয়ের উপর মুখ তুলে চোখ বুঝল। বোধহয় নিজের ক্লান্ত শরীরটাকে একটু আরাম দেওয়ার চেষ্টা করছে। তাই তাকে আর আমি কিছু বললাম না।
মতি দেখলাম তার ভাষা ভাষা চোখ নিয়ে কোন এক অদূরে তাকিয়ে রয়েছে। হয়তো সেখানেও সে তার প্রভাকেই খুঁজছে। কতক্ষণ হবে জানি না, তবে প্রায় রাত হয়েছে, ওই 10টা বাজে এরকম হবে। কখন যে স্টেশনে এসে পৌঁছলাম ঠিক খেয়াল নেই, বোধহয় একটু চোখটা লেগে গিয়েছিল। রতিজিতের ঠেলায় সেটা ভাঙলো। আর এই বিজয়, ওঠো ওঠো, স্টেশন এসে গেছে। এইবার যদি না নামো তাহলে এই ট্রেন যেখানে যাচ্ছে তোমাকেও ঠিক সেইখানেই চলে যেতে হবে। তার এইরকম কথা শুনে ঢুলু ঢুলু চোখ দুটো যেন এক ঝটকায় সতেজ হওয়ার চেষ্টা করল। তারপর শটাং নাড়িয়ে বললাম, গিয়ে মানে মানে আমি তো দেখলাম নিধুবাবু আর মতি আমার দিকেই চেয়ে রয়েছে। মতির মুখে কেমন যেন একটা বিস্ময় কাজ করছে, আর নিধুবাবু যেন কিছু বিষয় নিয়ে খুব চিন্তিত রয়েছেন তিনি। স্টেশনে নেমে আমরা সবাই বসে রইলাম। প্রায় আধা ঘন্টা হয়েছে বসে রয়েছি। এর মধ্যে আমার ঘুমের রেশটাও পুরোপুরিভাবে কেটে গিয়েছে। যেহেতু আমি জানি না কি করতে হবে, তাই রথিজিৎ যা বলছে ঠিক তাই তাই করছিলাম। কিন্তু আধা ঘন্টা হলো এখনো বসে রয়েছি, এইভাবে কি বসে থাকবো নাকি? যা বলছে তাই করছিলাম, কিন্তু আধা ঘন্টা হয়ে গেল এখনো বসেই রয়েছি। এখানে কি আমরা বসে থাকতে এলাম নাকি? যাই হোক, রথিজিৎকে জিজ্ঞাসা করলাম, আরে রথিজিৎ, বলছি সারাটা রাত কি বসে কাটাতে হবে নাকি? না ভাইয়া, তবে বিশেষ কিছু কাজ আমাদের করতে হবে, তবে তার আগে। দেখলাম রথিজিৎ উঠে কোন একটা দিকে চলে গেল, আর স্টেশনটাতে এতটাই অন্ধকার যে ঠিকমতো দূরে কিছু দেখা যাচ্ছে না। আশেপাশে তাকিয়ে দেখলাম নিধুবাবু এখানে কোথাও নেই। নিধুবাবুর না থাকা, তারপরে রথিজিতের এইরকম ব্যবহার, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। প্রায় মিনিট 5 পর রথিজিৎ এসে বলল, শোনো, ট্রেনটা আসতে মাত্র 10 মিনিট বাকি। তোমার একটাই কাজ, বাঁচাও বাঁচাও বলে চেঁচানো। আর বিজয়, মতিকে যেই দলটা আক্রমণ করে সমস্ত কিছু লুটপাট করেছিল, সেই দলটা মতি সহ আরো অনেক লোকের মালপত্র নিয়ে আজকে রাতেই এখান থেকে রওনা হবে। আর তাদের ধরতে না পারলে অনেক বড় সমস্যায় পড়তে হবে। আর তারপরেই এসব বিষয় নিয়ে খোলসা করব। সত্যি বলছি, প্রথম থেকে কি যে হয়ে চলেছে তার কোনো কিনারাই আমি ধরে উঠতে পারছি না। রথিজিৎ কিভাবেই যে সব মিলিয়ে ফেলছে, আর কিভাবেই বা আজকে তারা ফেরার হবে এই বিষয়ে জানলো, সেসব আমি কিছুই মানে আমার মাথাতেই ঢুকছে না। আর প্রভারই বা কি হলো, বা সেই বা কোথায়, এরকম অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। কিন্তু রথিজিৎকে সেই বিষয়ে জিজ্ঞাসা করলাম না। রথিজিতের এই কথাটা শেষ করার পর বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না। প্রায় কিছুক্ষণের মধ্যেই দেখলাম কয়েকটা ছায়ামূর্তি প্রায় হাত ভর্তি 2 হাতে 2টো ব্যাগ নিয়ে চুপি চুপি স্টেশনের মধ্যে ঢুকছে। যেন মনে হচ্ছে কোনো এক গোপন পরিকল্পনায় যুক্ত হয়েছে তারা। রথিজিৎ রয়েছে তাদের সামনের দিকের একটা বেঞ্চের পিছন দিকে, আর আমি রয়েছি ঠিক তাদের পিছনের দিকের একটি বেঞ্চে। তারা প্রায় জোনা 3-4 হবে। আসলে বুঝতেই পারছেন, আমি এই অন্ধকারে তাদের ঠিক চিহ্নিত করতে পারছি না, তবে যতটা সম্ভব তারা 4 জনই রয়েছে। যাই হোক, তারা এসে ব্যাগগুলো রাখতেই রথিজিৎ মতিকে সাড়া দিল। আসলে মতিকে সে তার সাথেই রেখেছিল, যাতে মতি তাদেরকে একটু ভরকে দিতে পারে। এরপর মতি হঠাৎই ছুটতে ছুটতে বাঁচাও বাঁচাও করে তাদের গায়ে এসে পড়ল। তাই অন্ধকারের মধ্যে কেই বা তাদের গায়ে এসে পড়ল, বা কেনই বা পড়ল, মনে হচ্ছে যেন তারাও ঠিক ঠাহর করে উঠতে পারছে না। ঠিক সেই মুহূর্তে যেন হঠাৎ করেই স্টেশনের বাইরে পুলিশ ভ্যানের একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। পুলিশ ভ্যানের আওয়াজ পেতেই লোকগুলোর মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি হলো। হঠাৎই একটা লোক ব্যাগ দুটো কোলে করে নিয়ে আমার দিকে ছুটতে শুরু করলো। ঠিক সেই সময় রথিজিৎ বন্দুক উঁচিয়ে তার জায়গা থেকে চেঁচিয়ে বলে উঠল, সাবধান, কেউ এক পাও এগোবে না। তোমাদের সামনে রয়েছে আমি, আর পিছনের দিকে পালাতে গেলেও রয়েছে বিজয়। ভাইয়া, বেরিয়ে পড়ো।
এরপর হাতে পিস্তলটা নিয়ে আমিও বেরিয়ে পড়লাম। ঠিক সেই মুহূর্তে দেখলাম নিধুবাবু পুলিশ বাহিনী সহ সেখানে উপস্থিত। এখন আমরা বসে রয়েছি বীরভূম এসপি থানার কোয়ার্টারে। বলা বাহুল্য, স্টেশন থেকে যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে সোজা লক আপে পোড়া হয়। তারপর আমাকে আর মতিকে পাঠিয়ে দেওয়া হয় এখানে। সত্যি বলতে গেলে আমরা এখনো দ্বন্দ্বে আছি বটে, কিন্তু মতি খুব ছটফট করছে। তবে চারিদিকের কথা মাথায় রেখে সে এখন চুপচাপই আছে বটে। কিছুক্ষণের মধ্যেই দেখলাম নিধুবাবু আর রথিজিৎ এসে হাজির। রথিজিতের মুখে যুদ্ধ জয়ের ছাপ ফুটে উঠেছে, আর তার পিছনে দেখলাম একটি মেয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। দেখলাম তার চোখে জল। সঙ্গে সঙ্গেই মতির মুখের দিকেও তাকালাম, দেখলাম তার চোখেও জল চিকচিক করছে। হয়তো রথিজিতের আজ্ঞার অপেক্ষায় করছিল সে। রথিজিৎ হ্যাঁ সূচক একটা মাথা নাড়তেই ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে। সেদিন মধ্যরাত্রেই তাদের বিয়ের ব্যবস্থা করা হলো। কি সব হয়ে চলেছে আমি তো একেবারেই হতবাক। তবে রথিজিৎ তার মুখ এখনো খোলেনি। তবে চারিদিকে খুশির আমেজের মাঝখানে আমিও আর কিছু তুলিনি। যাই হোক, পরের দিন সকালে পুলিশ সহ মতির বাড়ি গিয়ে সব বুঝিয়ে দিয়ে দফা রফা করা হয়েছে। আর প্রভাবতীর বাড়ির লোক, এখানেই তো আসল খেলা, যেটা আমি পরের দিন রাত্রে ট্রেনে ফেরার সময় জানতে পারলাম। এদিকে মতি ও প্রভার বিবাহ সম্পন্ন হয়েছে এবং তাদের সামনে বেশ কিছু এমন বাধা এসে দাঁড়িয়েছিল যেগুলো হয়তো তারা নিজেরা সামলাতে পারতো না, আর সেইগুলো রথিজিৎ এবং বাকি সবাই মিলে সামলে দিয়ে এসেছে। তবে এইসবের পিছনে যে আসল ঘটনা সেটা কিন্তু তখনও পর্যন্ত জানতে পারিনি। যাই হোক, রাত্রে ট্রেনে করে ফেরার সময় বেশ খানিকক্ষণ বসে থাকার পরে মুখ খুললেন নিধুবাবু। তবে মশাই বাচ্চা গোল খাওয়ালেন বটে। এমন গোল বোধ হয় শুধুমাত্র আপনি খাওয়াতে পারেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার মনে কিন্তু এখনো একটা প্রশ্ন রয়েই গেল। আপনি বুঝলেন কি করে যে বেটা ফাঁদে পড়বে? ঠিক সেই সময় আমি বিরক্ত হয়ে প্রায় চেঁচিয়েই উঠলাম, আরে ধুর মশাই, থামুন তো, কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। আরে রথিজিৎ, আমাকে কি কিছু বলবে না বলেই ঠিক করেছো? তাহলে তো সেটা বলে দিতেই পারো। রথি নরম গলায় বলল, আরে ভাই, রাগ করো না, রাগ করো না। এত কিছুর মাঝখানে তোমাকে সব কিছু তো খুলে বলাই হয়নি। আসলে এত তাড়াতাড়ির মধ্যে সব কিছু করতে হয়েছে, কি আর বলি। যাই হোক, শোনো, প্রথম থেকেই বলি, যখন প্রথমবার মতি আমাদের বাড়িতে আসলো এবং এসে সমস্ত কথা শোনালো, তখন থেকেই আমার মনে কেমন একটা খটকা লাগছিল। এই ঘটনাটার সাথে কোনো একটা ঘটনার যেন আমি মিল পাচ্ছি, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার মাথায় ঠিক আসছিল না। এদিকে নিধুবাবু একটা কেস নিয়ে বেশ অনেকদিন ধরেই আমার পেছনে ঘুরছিলেন, কিন্তু প্রথমে মনে হয়েছিল কেসটা অতটা ইন্টারেস্টিং না, এমনি যেরকম ছিনতাইয়ের কেস হয় ঠিক সেরকমই। কিন্তু পরবর্তীকালে গিয়ে বোঝা যায় যে কেসটা ঠিক যতটা সহজ এবং ছন্ন ছাড়া আমি ভেবেছিলাম, ঠিক ততটাই কঠিন এবং বেশ সাজানো গোছানো। আসলেই পুরো খেলায় মতি বা প্রভা এরা কিছুই না, এরা শুধু দাবার এক একটা ঘুঁটি। যাই হোক, এবার খুলে বলি, আমি প্রায়ই দেখতাম, মানে এরকম খবর তো প্রায়ই খবরের কাগজে বেরোতে থাকে যে রাত্রে কোনো এক স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল, সেই সময় যাত্রীদের কাছ থেকে কোনো এক দল লুটপাট চালাচ্ছে, কোনো ডাকাত বা কোনো চোর। এইসবের ফাঁকে বা বলতে পারো এইসব খবরের সুযোগ নিয়ে একটা দল বেশ অনেক দিন ধরেই নানান জায়গায় শুধু চুরি চামারি না, বেশ ভালো স্তরের পাচার কার্যের সাথেও যুক্ত ছিল। এই দলটিকে পাকড়ানোর জন্য সরকার থেকে নিধুবাবুকে টিম অ্যাপয়েন্ট করার জন্য বলা হয়েছিল এবং নিধুবাবু চেয়েছিলেন যে সেই টিমে যেন আমি থাকি। কিন্তু ওই যে বললাম, প্রথমে জিনিসটা আমার অতটা ইন্টারেস্টিং লাগেনি বা মনে হয়নি যে এই কেসের মধ্যে অনেক রহস্য থাকতে পারে। আর পুলিশ বিভাগকে তো তুমি জানোই, 3-4টে ভালো অফিসার ছাড়া সবই ওই আর কি। যাই হোক, তো সেই জন্যই আমি ভেবেছিলাম যে তারা হয়তো ধরতে পারছে না, এখন দুই যদি শেষমেশ ধরতে না পারে শেষ মুহূর্তে গিয়ে না হয় হাজিরা হবে। কিন্তু ঠিক তার মাঝখানেই মতি এসে ঢোকে আর এসে শোনায় তার কাহিনী।
আর যখন নিধুবাবু আসেই তখনই আমার মাথায় খেলে যায় আসল ব্যাপারটা। আমি বললাম, সেই আসল ব্যাপারটা কি? সেই আসল ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি মতির সূত্র ধরে ওর গ্রামে গিয়ে পৌঁছতে পারি এবং একটা ফাঁদ পাততে পারি, মানে যেটা আমরা পেতেছিলাম সেরকমভাবে, তাহলে এই চোরা কারবারিদের সন্ধান পেলেও পেতে পারি। প্রথমে এরকম একটা অস্বচ্ছ ভাবনা ছিল, কিন্তু তারপরে আমি, নিধুবাবু এবং আরও কিছু পুলিশ কর্মীর সাহায্যে নানা ইনফরমেশন জোগাড় করে আমরা সুযোগ খুঁজি যে কিভাবে তাদেরকে ধরবো এবং ঠিক কোথায় ধরবো। এছাড়া তার পার্শ্ববর্তী অনেক পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করে আমরা জানতে পারি যে কোন কোন সময় চুরি হয়েছে, আবার কোন কোন সময় তাদেরকে একদম দেখা যায়নি, আরও অনেক কিছু। যাই হোক, আচ্ছা বিজয়, একটা কথা তোমাকে বলার আছে। তোমার এই বিষয়টা নিয়ে কি কখনো সন্দেহ জাগেনি যে প্রভাবতীর বাবা যদি কোনো ধনবান ব্যক্তি হন, তাহলে মতির সাথে কি সত্যি তিনি পালিয়ে যেতে দিতেন প্রভাকে? আমি অবাক হয়ে বলে উঠলাম, এই না রথিজিৎ, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। প্রভাকে তো উনি পালিয়ে যেতে দেননি, মানে প্রভা তো নিজে থেকেই পালিয়ে গিয়েছিল। ভুল হচ্ছে তোমার বিজয়। দেখো, এত কড়া একটা বাহারার মধ্যে দিয়ে পালিয়ে যাওয়াটা খুব একটা সহজ নয়, তাও আবার বিয়ের সাজ পরে। বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি? অত লেঠেল, অত লাঠিয়াল, তার মাঝখানে এত গ্রামের লোক, তাদের মধ্যে দিয়ে নিজেকে লুকিয়ে তারপর আবার স্টেশনে উপস্থিত হওয়া খুব একটা সহজ কার্য নয়। আমার মন বলছিল প্রভার বাবাই ইচ্ছাকৃতভাবে প্রভাকে সেখানে পৌঁছতে দিয়েছে এবং তারপরে গিয়ে সেটাই সত্যি হয়। তার মানে? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। প্রভাবতীর বাবা এইসব চোরা কারবারির মূলে রয়েছেন, আর বলতে পারো উনি নানান জায়গায় নানান নামে বিখ্যাত। তবে একটি বিষয় নিয়ে আমি খুবই আশ্চর্য হয়েছি বলতে পারো, যে প্রভাবতীর বাবা তলে তলে যে এত কিছু করবে সেটা যে কারোরই ভাববার বাইরে। সাধারণ মানুষের মুখোশের আড়ালে কত কিছুই না লুকিয়ে ছিল। হ্যাঁ, তো তারপর আমরা ফাঁদ পাতি সেই লোকগুলোর জন্য যারা অন স্পট কাজগুলো করে, যেমন মতির কাছ থেকে কখনো ছিনিয়ে নিয়েছিল, সাথে প্রভাকেও। তবে প্রভাবতীর বাবা তো ভেবেছিলেন ভালোই, মেয়ে যাচ্ছে তো কি হয়েছে, নিয়ে গেলে মেয়ের সমেত আরও অনেক লাভবান জিনিসও তার কাছে আসবে, এই চিন্তাভাবনাই তিনি করেছিলেন। মানে মেয়েও ফিরল আর সাথে কিছু পাওয়া গেল। তবে তিনি যে সফল হয়েছিলেন সেটাই আসল বিষয়। যাই হোক, তো তারপর সব কিছু আমাদের সামনে পরিষ্কারই ছিল। তবে ওই যে প্রমাণের দরকার না হলে তো মুখ খোলাই দেয়, আর এত বড় বড় মানুষের সামনে যদি প্রমাণ ছাড়া গিয়ে একটা কথা বলো, তাহলে জানবে তোমার কপালে দুঃখ আছে। তারপর আবার কি, নিধুবাবু লোকগুলোর বেশ স্বচ্ছ করে খাতিরদারি করলেন। খাতিরদারি করার পরেই তাদের মুখ থেকে ফুরফুর করে সব সত্যি কথা বেরিয়ে এলো। কোথায় মাল লুকোনো আছে, কিভাবে মাল সাপ্লাই হয়, কাকে সাপ্লাই হয়, আরও অনেক অনেক বিষয়। আর তারপরেই ওনার বাড়িতে রেড হয়। বেশি কিছু না পাওয়া গেলেও ওনাকে হেফাজতে রেখে দেওয়ার জন্য যথেষ্ট। আর বাদ বাকি তো নিধুবাবু করেই নেবেন বলেছেন, তাই তো? হ্যাঁ মশাই, কেন নয়। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তারপর বাকি কাজ ওখানকার পুলিশ ইন্সপেক্টর করে দিয়েছে, আর বাকিটা তো তুমি জানোই। আর প্রার্থনা করো যাতে মতি ও প্রভা সুখী হয়।